brothers and sisters, welcome to Science দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের বায়োলজি যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব এবং ডিটেইলস থেকে ডিটেইলস অ্যানালাইজ করব। দেখো প্রথম অধ্যায় জীবজগৎ অর্থাৎ দ্য লিভিং ওয়ার্ল্ড। জীবজগৎ মানে কি? জীবজগৎ মানে এখানে সজীবের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই চ্যাপ্টারটি সজীব নিয়ে আলোচনা করা হবে। এবার আমরা সজীব কোথায় পাই? সাধারণত সাধারণ বাসস্থান থেকে শুরু করে একেবারে ভিন্ন কিছু বাসস্থান, যেমন হতে পারে উষ্ণপ্রসম বন, হতে পারে মেরু অঞ্চল, হতে পারে শীতল পর্বতমালা, পর্ণমোচী বৃক্ষের অরণ্য, সমুদ্র, স্বাদু জলের হ্রদ, মরুভূমি, এরকম ভিন্ন ভিন্ন বাসস্থান হতে পারে। তুমি ভাবো তো, উষ্ণপ্রসম বন, এখানেও আমরা সজীব বস্তুর সন্ধান পাবো। উষ্ণপ্রসম বনে আমরা জানি যে উষ্ণপ্রসম বনে প্রচণ্ড হারে গরম হয়, সেই যে জলগুলো প্রচণ্ড উষ্ণ হয়, সেখানেও আমরা সজীব বস্তু খুঁজে পাচ্ছি। যেমন কি কি খুঁজে পেতে পারি? বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, অণুজীব, ফাঙ্গাস, আরও নানা ধরনের সজীব আমরা খুঁজে পাচ্ছি। আবার দেখো শীতল পর্বতমালা মানে প্রচণ্ড হারে ঠান্ডা যেখানে, সেখানেও আমরা সজীব খুঁজে পাচ্ছি। আবার মেরু অঞ্চলে, সেখানেও তো প্রচুর ঠান্ডা, একদম বরফ জমে আছে, সেই অঞ্চলগুলিতেও আমরা কি সজীব খুঁজে পাচ্ছি। আবার পর্ণমোচী বৃক্ষের অরণ্যেও আমরা খুঁজে পাচ্ছি। সমুদ্রে দেখো নানান ধরনের মাছ পাই, জেলিফিশ, স্টারফিশ, ডলফিন, শার্ক, আরও নানান ধরনের প্রাণী আমরা খুঁজে পাই। আবার দেখো সেই যে স্বাদু জলের হ্রদ, স্বাদু জলের হ্রদেও আমরা বিভিন্ন ধরনের মাছ খুঁজে পাই। আবার মরুভূমিতে দেখো, মরুভূমিতে এত গরম, প্রচণ্ড হারে গরম, যেখানে প্রাণ যাওয়ার মতো গরম, সেখানেও আমরা সজীব খুঁজে পাচ্ছি, যেমন উট, ড্র্যাটেল, আরও নানান ধরনের প্রাণী আমরা সেখান থেকে খুঁজে পাচ্ছি। তাহলে ভাবছো এই সব জায়গা থেকে আমরা সজীব খুঁজে পাচ্ছি। তাহলে আমরা তো এখান থেকে বলতেই পারি যে সজীব বস্তুর প্রায় সর্বত্র স্থানেই এদের খুঁজে পাওয়া যায়। আবার দেখবে মানুষের দেহের ভিতরেও কিন্তু সজীব খুঁজে পাওয়া যায়, যেমন কৃমি হতে পারে, তারপর নানান ধরনের জীব হতে পারে যেটা মানব দেহের অভ্যন্তরে পাওয়া যায়। আবার নানা ধরনের প্রাণীতেও এই অণুজীব বা এই যে সজীব বস্তু খুঁজে পাওয়া যায়। তাহলে সত্যিই তো আমাদের এই যে সজীব বস্তু যে আমরা সর্বত্র স্থানেই পাচ্ছি, তাহলে এটা তো একটা বাকরুদ্ধ করে দেওয়ার বিষয়। আবার দেখবে সেই যে ছুটন্ত ঘোড়ার সৌন্দর্য, তারপর আকাশে উড়ন্ত পাখির ঝাঁক, ফুলের উপত্যকা, বা তুমি দেখবে যে একটা চিতা একটা হরিণকে শিকার করছে, এটা আতঙ্কদায়ক একটা ব্যাপার। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে সজীব একটা অতি বিস্ময়কর, এগুলো কি সব একটা অতি বিস্ময়কর, যেখানে আমরা ভয়, দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছুই খুঁজে পাচ্ছি। তাহলে সজীব। এবার এখান থেকে আমাদের একটা কোশ্চেন মাথায় আসতেই পারে যে সজীব আর জড়বস্তুর মধ্যে পার্থক্য কী। তাহলে সজীবটা প্রথমে আমাদের জেনে নেওয়ার জন্য সজীবের কিছু বৈশিষ্ট্য জেনে নিতে হবে। যেমন সজীবের বৈশিষ্ট্য কী কী হতে পারে? যেমন হতে পারে বৃদ্ধি, হতে পারে প্রজনন, হতে পারে পরিবেশ থেকে সংবেদন গ্রহণ, আবার হতে পারে বিপাক, স্বপ্রজনশীলতা, স্বসংগঠিত হওয়ার ক্ষমতা, আন্তঃক্রিয়া, এই সব কিছুই হতে পারে। তাহলে এই যে বৈশিষ্ট্য এই আমরা বুঝতে পারলাম। তাহলে সজীবের বৈশিষ্ট্য কী কী হতে পারে? যেমন বৃদ্ধি, প্রজনন, পরিবেশ থেকে সংবেদন, এই সবই হতে পারে। তাহলে এখন আমরা বৃদ্ধি সম্পর্কে জেনে নিই। আমরা জানি যে সজীব বস্তুর বৃদ্ধি ঘটে। তাহলে এই সজীব বস্তুর বৃদ্ধি বলতে কি হবে? যে জীবের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আয়তন, এই দুটোই বৃদ্ধি পাবে, অর্থাৎ এই দুটোকে বোঝাবে। এর সাথে সাথে আবার কোষের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং কোষের যে সংখ্যা আছে সেটাও বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি উদ্ভিদের ক্ষেত্রে সারা জীবন চলতে থাকে, যতদিন না উদ্ভিদটি মারা যাচ্ছে ততদিন পর্যন্ত বৃদ্ধি চলতেই থাকে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এটা কি হয়? এটা লিমিটেড, অর্থাৎ এদের একটা নির্দিষ্ট সময় পর্যন্তই বৃদ্ধি ঘটে, তারপরে আর ঘটে না। এদের কি তারপর এদের যেমন মৃত যে সজীব হোক বা উদ্ভিদ হোক, এরা সবাই কি হয়? এদের সবারই বৃদ্ধি হয় না, মৃত্যুর পর এদের বৃদ্ধি হয় না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর্যন্ত বা তারও বেশি বৃদ্ধি ঘটে। কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে তাদের যে বৃদ্ধিটা আছে সেই বৃদ্ধিটা একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ঘটে। কিন্তু যে উদ্ভিদ আছে এদের ক্ষেত্রে আনলিমিটেড চলতেই থাকে। উদ্ভিদের ক্ষেত্রে এদের যে উচ্চতাটা আছে এটা ইনডিফাইনাইট, অর্থাৎ এদের উচ্চতাটা পরিমাপ করা একটু কঠিন। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এটা পরিমাপ করা খুব সহজেই করা যায়। এখন আমরা বলতেই পারি যে জীবদেহের বেড়ে যাওয়াকে বৃদ্ধি হিসেবে বিবেচনা করা যাবে। আবার যদি আমরা ভরকে ভর যে বেড়ে যায় সেটাকে যদি আমরা বৃদ্ধির মানদণ্ড হিসেবে ধরি, তবে বলা যায় যে জড়বস্তুরও বৃদ্ধি প্রাপ্ত হয়। যেমন ধরো তুমি যে পড়ার টেবিলটাতে পড়ছো, সেই টেবিলটার উপরে তুমি বই রাখলে, তার উপরে কলমদানি রাখলে, তারপরে আরও অন্যান্য কিছু রাখলে, তাহলে কি হলো? যে
টেবিলটা ছিল প্রথমে তার একটা উচ্চতা ছিল, কিন্তু সেই বইগুলো রাখার পর, কলমদানি রাখার পর সেটার টেবিলটার কী হলো, টেবিলটার উচ্চতা বেড়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে একটা জড়বস্তুরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। আবার ধরো একটা পাহাড়, তুমি পাহাড়ে ঘুরতে গেছো, ধরো কাশ্মীরে গেছো বা অন্য কোনো পাহাড়ি অঞ্চলে গেছো যেখানে বরফ পড়ে, তাহলে তুমি লক্ষ্য করবে যে পাহাড়ের একটা উচ্চতা থাকে, কিন্তু সেইখানে প্রচুর পরিমাণে বরফ পড়ার পরে তার উচ্চতাটা আরেকটু বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতেই পারি যে জড়বস্তুর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা এই যে এই বৃদ্ধি থেকে বলতেই পারি যে জড়বস্তু এবং সজীব বস্তুর মধ্যে একটা পার্থক্য করা যায়, যে জড়বস্তুর বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু সেটা বহিরাগত দিক থেকে, কিন্তু সজীব বস্তুর অভ্যন্তরীণ দিক থেকে বৃদ্ধি ঘটে। তাহলে এখান থেকে একটা পার্থক্য করা যায়। এখানে দেখো একটা অল্প ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে বস্তুকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে বৃদ্ধিকে কি সজীব বস্তু একটি ধর্ম হিসেবে ধরা যায় না? মানে এখানে বৃদ্ধি যেটা আছে এটা সজীব বস্তুর একটা সংজ্ঞায়িত, অর্থাৎ সজীব বস্তুর যে এটা একটা বৈশিষ্ট্য সেটা ধর্ম হিসেবে ধরা যায় না। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে, বৃদ্ধিকে কি সজীব বস্তুর একটি ধর্ম হিসেবে ধরা যায় না ধরা যায় না, এটা সত্য না মিথ্যা, এভাবে আসতেই পারে তোমাদের একটা কোয়েশ্চেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু দেখে রাখবে। এখানে যেই লাইনগুলো আছে এগুলো ভালো করে দেখে রাখবে, পরীক্ষাতে আসতেই পারে। তাহলে আমি তোমাদের একটু আগেই বলে দিলাম যে একটি মৃতজীব বৃদ্ধিপ্রাপ্ত হয় না, অর্থাৎ সেটা সজীব হোক বা নির্জীব হোক। নির্জীবের ক্ষেত্রে তো বৃদ্ধি ঘটেই না, সেটা তো বহিরাগত দিক থেকে হয়, আর সজীবের ক্ষেত্রে অভ্যন্তরীণ দিক থেকে। কিন্তু যখন একটা জীব মরে যায়, অর্থাৎ ধরো একটা সিংহের মৃত্যু ঘটেছে, সেটা মৃত্যু হওয়ার পর ওই সিংহটা যে মৃত্যু হলো তারপরে আর বৃদ্ধি হবে না। আবার আমরা জানি যে জনন ও সজীব বস্তুর একটা বৈশিষ্ট্য। তাহলে জনন কয় প্রকার? জনন সাধারণত দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে অযৌন জনন, একটা যৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে গ্যামেটের প্রয়োজন হয় না, আর যৌন জননের ক্ষেত্রে গ্যামেটের প্রয়োজন হয়। আর অযৌন জনন একটাই মাত্র গ্যামেটের, অর্থাৎ একটি মাত্র গ্যামেটের প্রয়োজন, অর্থাৎ এরা ইউনিপ্যারেন্টাল। আর যেটা হচ্ছে যৌন জনন সেক্ষেত্রে কি হয়, বাইপ্যারেন্টাল, অর্থাৎ এখানে দুটি জীবের প্রয়োজন হয়, অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয় প্রয়োজন হয়। আবার এরা কখনো কখনো ইউনিপ্যারেন্টালেরও হতে পারে। এদের মধ্যে যেটা হচ্ছে অযৌন জনন, এরা খুব সহজ পদ্ধতিতে, এদের যে জননটা আছে এটা সহজ পদ্ধতিতে ঘটে, কিন্তু যেটা যৌন জনন ওটা খুব জটিল প্রক্রিয়া। আবার কিছু কিছু সজীব বস্তু আছে যারা জনন সম্পন্ন করতে পারে না, যেমন হতে পারে ইনফার্টাইল হিউম্যান, অর্থাৎ জনন সম্পন্ন না করতে পারা পুরুষ বা মহিলা, তারপর মিউল, তারপর যেমন কর্মী মৌমাছি, এরা জনন সম্পন্ন করতে পারে না। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে প্রজনন প্রত্যক্ষভাবে সজীব বস্তুর একটি বৈশিষ্ট্য বলা যায় না। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে বলেছে যে ছত্রাক অসংখ্য রেণু উৎপাদনের মাধ্যমে খুব সহজে সংখ্যার বৃদ্ধি পায় ও বিস্তার লাভ করে। এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, কিন্তু পড়ে রাখবে। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যে কোন উদ্ভিদ বা ড্যাশ অসংখ্য রেণু উৎপাদনের মাধ্যমে খুব সহজে সংখ্যার বৃদ্ধি পায় ও বিস্তার লাভ করে, এভাবে কোয়েশ্চেন আসতে পারে, বা এমসিকিউ আকারেও এখানে আসতে পারে। আবার দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন বলেছে যে অনুন্নত জীব, কোয়েশ্চেন এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, যেমন অনুন্নত জীব যেমন ইস্ট ও হাইড্রাইড ক্ষেত্রে আমরা কর্কোদ্গম এবং বাডিং লক্ষ্য করে থাকি। তাহলে এখান থেকে এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে ইস্টের ক্ষেত্রে আমরা কোন প্রক্রিয়ায় ইস্ট কোন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। আবার এখান থেকে কোয়েশ্চেন হতে পারে যে হাইড্রা কোন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। আবার এখান থেকে এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে কর্কোদ্গম প্রক্রিয়ায় কোন জীব তাদের জনন সম্পন্ন করে। আবার এভাবে আসতে পারে যে বাডিং কোন প্রক্রিয়ায়, কোন প্রাণী বা জীবে তাদের হচ্ছে জনন সম্পন্ন করে। আবার এখান থেকে এইভাবেও কোয়েশ্চেন আসতে পারে ড্যাশ আকারে যে ইস্ট ড্যাশ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে, বা হাইড্রা ড্যাশ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। তাহলে এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর এখানে যেমন বলেছে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এইসব কোয়েশ্চেনগুলো দেখে রাখবে, তো এগুলো দেখে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে। আর এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ আকারে আসতেই পারে। তারপর দেখো জীবনের, না তার আগে এখানে একটা জিনিস দেখে নাও যে এই দেখো এখানেও বলেছে যে প্রজনন প্রত্যক্ষভাবে সজীব বস্তুর বৈশিষ্ট্য বলা যায় না, কিন্তু আমরা জানি যে জড়বস্তু কিন্তু কখনোই তাদের জনন সম্পন্ন করে না, অর্থাৎ তারা জনন সম্পন্ন করে না। তো এখান থেকে আরেকটা পার্থক্য হয়ে গেল যে সজীব বস্তুর ক্ষেত্রে আমরা জনন দেখতে পাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই না, আর জড়বস্তুর ক্ষেত্রে একেবারেই তাদের প্রজনন বা তারা জনন সম্পন্ন করতে পারে না। তাহলে এখান থেকে আরেকটা তোমাদের পার্থক্য হয়ে গেল। তো এখান থেকে এটাও কোয়েশ্চেন আসতে পারে যে প্রজনন কি প্রত্যক্ষভাবে সজীব বস্তুর বৈশিষ্ট্য বলা যায়, এটা সত্য না মিথ্যা? তাহলে তুমি বলবে মিথ্যা। আবার যদি বলে যায় না তাহলে বলবে সত্য।
এরপরে দেখো জীবনের আরও একটি বৈশিষ্ট্য হলো বিপাক। বিপাকটা কি মানব দেহে বা নানান ধরনের সজীব যে বস্তু আছে এদের যে অভ্যন্তরে নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। এই যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা গঠিত বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া বস্তুর সমন্বয়ে তো মানবদেহ হোক বা নানান ধরনের সজীব বস্তু গঠিত হয়। আর এই রাসায়নিক পদার্থগুলো কী হয়, ছোট তারপর ছোট ছোট বড় বড় বিভিন্ন আকৃতির এবং বিভিন্ন কার্যকারিতা সম্পন্ন হয়। তো এই যে এই বস্তুগুলো যে আছে জীবদেহে কী হয়, অবিরাম তৈরি হতে থাকে। মানে তোমার ধরো তুমি খাচ্ছ, হাঁটাচলা করছো, তুমি করছো তো, কিন্তু তুমি যখন ঘুমিয়েও পড়ছো তখন তো তুমি কোনো কাজ করছো না, কিন্তু তখনও তোমার দেহের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়াগুলো বা রাসায়নিক যে ক্রিয়াগুলো ওগুলো চলতেই আছে। এবং এরা কী হয় যে বিভিন্নভাবে রূপান্তর বা এই যে তোমার যে দেহের ভিতরে যে বিপাক ক্রিয়াগুলো চলছে এগুলো কী হয়, রূপান্তর রাসায়নিক বিক্রিয়া এদের মানে সবসময় রূপান্তরিত হতেই আছেন, একভাবে না তো একভাবে। আবার এককোষী আর যে বহুকোষী এই যে জীবগুলি আছে এদের সবার ক্ষেত্রেই কোষের অভ্যন্তরে একই সাথে কী হয়, হাজার হাজার বিক্রিয়া চলতেই থাকে। এবার এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং অণুজীব সবার মধ্যে বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয়। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং অণুজীব এদের মধ্যে কি বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয় না হয় না? তাহলে তখন তুমি কি বলবে, হয়, বা ড্যাশ আকারেও আসতে পারে, এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, তো ভালো করে দেখে রাখবে। এবার দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমাদের দেহে অবিরাম ঘটতে থাকা সব রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিগত ফলই হচ্ছে বিপাক। মানে এখানে আসতে পারে যে বিপাক কি, 1 নম্বরের কোয়েশ্চেন হতে পারে, বা এখানে বলে দিল বিপাক দিয়ে তোমার লিখে দিল যে ড্যাশ, তারপর তোমাকে 4টা ডেফিনেশন দিয়ে দিল, তারপর বলো যে কোনটা সঠিক সেটি টিক করো বা অ্যান্সার করো। তখন তুমি এখানে ভালো করে পড়ে নেবে যে আমাদের দেহে অবিরাম করতে থাকা সব রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিগত ফলকেই কী বলা হয়, বিপাক। এইভাবে তোমাদের বোর্ডে কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে, তো ভালো করে দেখে রাখবে। এবং প্রত্যেকটি লাইনে ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো স্টার করা আছে, ডাবল স্টার, ট্রিপল স্টার, এগুলো বেশি করে ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখে রাখবে। আবার এই যে বিপাক আছে এই বিপাক তোমরা দেহের বাইরেও গঠিত হতে পারে। অর্থাৎ কিভাবে, তোমরা অনেকে আইভিএফ সম্পর্কে শুনেছো, এই আইভিএফ কি করা হয়, দেহের বাইরে ফার্টিলাইজ করা হয়। তাহলে আমরা বলতেই পারি যে এই যে বিপাক আছে এই বিপাকটা দেহের বাইরেও পরিদর্শন করা যেতে পারে। তাহলে এই যে জীব দেহের বাইরে পরীক্ষা নলে ঘটা বিভিন্ন বিপাক ক্রিয়াগুলোকে সজীব বা জড় কোনোটি বলা যায় না। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে বিপাক যে আছে এই বিপাকীয় বিক্রিয়াগুলো সজীব বস্তুর বৈশিষ্ট্য বলা যাবে না, কিন্তু এরা অবশ্যই কী হবে, এরা কিন্তু সজীব বিক্রিয়া হবে, কিন্তু এরা আবার সজীব বস্তুর বৈশিষ্ট্য হবে না। এই দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বলেই দিয়েছে দেহের বাইরে ঘটা বিচ্ছিন্ন বিপাকীয় বিক্রিয়াগুলোকে সজীব বস্তুর বৈশিষ্ট্য বলা যায় না। মানে যেগুলো দেহের বাইরে ঘটছে সেগুলোকে আমরা সজীব বস্তুর বৈশিষ্ট্য বলতে পারি না। আবার এটা অবশ্যই কিন্তু সজীব বিক্রিয়া হবে। তাই দেহের কোষীয় সংগঠন সজীব দেহ সংগঠনের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। তাহলে এটা কী হলো, একটা সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হলো। তাহলে দেখো এখানে 3টি কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, যে এখানে বলতেই পারে যে দেহের বাইরে ঘটা বিচ্ছিন্ন বিপাকীয় বিক্রিয়াগুলো কি সজীব বস্তুর বৈশিষ্ট্য, এটা কি সত্য না মিথ্যা, এভাবে আসতে পারে, বা এমসিকিউ আকারেও আসতে পারে। আবার এখানে এটাও আসতে পারে যে এরা কি সজীব বিক্রিয়া না সজীব বিক্রিয়া না, এভাবেও আসতে পারে, বা স্টেটমেন্ট আকারেও আসতে পারে, অর্থাৎ বিবৃতি বা রিজন স্টেটমেন্ট এভাবেও আসতে পারে। তারপর ওইখানে বলেছে যে দেহের কোষীয় সংগঠন সজীব দেহ গঠনের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। তাহলে এখানে কোয়েশ্চেন আসতেই পারে যে দেহের কোষীয় সংগঠন সজীব দেহ গঠনের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য, এটা কি সত্য না মিথ্যা, বা বলে দিল, হ্যাঁ এইভাবে কিন্তু কোয়েশ্চেন আসে, এইভাবে নিটেও কোয়েশ্চেন আসে। তো এটা ভালো করে দেখে রাখবে এবং প্রত্যেকটি লাইনই ভালো করে দেখে রাখবে। দেখো এখানে আবার সজীব বস্তুর একটি বৈশিষ্ট্য হতেই পারে যে উদ্দীপনা বা সংবেদনশীলতা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো যে একটা মানুষ সে কী করে, তার সম্পূর্ণ যে পরিবেশীয় যে ক্রিয়াগুলো আছে তাদের মধ্যে তারা কী হয়, তাদেরকে মানিয়ে চলে, অর্থাৎ পরিবেশীয় যে বৈপ্রভাবগুলো আছে এদের মধ্যে মানিয়ে চলে। যেমন প্রচণ্ড গরমে কী করি আমরা একটা পাতলা হালকা ড্রেস পরি, আবার প্রচণ্ড শীতে কী করি, মোটা জ্যাকেট পরি। তাহলে কী হচ্ছে, আমরা পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছি। আবার তুমি ভাবো একটা কুকুর বা একটা ছাগলের কথা ভাবো বা একটা গরুর কথা ভাবো, তারা কি এই পরিবেশের সাথে, ধরো যখন প্রচণ্ড গরম পড়ছে তখন কি তারা হালকা পাতলা কাপড় পরছে, বা যখন প্রচণ্ড শীত পড়ছে তখন কি মোটা জ্যাকেট পরছে? তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে মানুষ হচ্ছে আত্মসচেতন, তারা নিজের সচেতনতা বোধ জানে, কিন্তু সে এদিক দিয়ে দেখতে গেলে কোনো প্রাণী সেটা কিন্তু পারছে না। তাহলে এখান থেকে একমাত্র এমন
যদি তোমার এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে এমন কোন সজীব বস্তু যারা আত্মসচেতন, এবার কিন্তু তোমাদের কোয়েশ্চেন হতেই পারে। আবার দেখো বিভিন্ন ধরনের পাখিরা কি করে, যখন কোনো একটা ধরো সে ঠান্ডা শীতল অঞ্চলের একটা কোনো প্রাণী, তখন পাখি তখন কি হয়, যখন প্রচণ্ড শীত হয় তখন তারা গরম এলাকায় চলে যায়, আবার যখন সেই সময়টা কেটে যায় তখন আবার তারা তার আগের স্থানে ফিরে যায়। আবার যেমন মরুভূমি, সে বলতে পারি যে বিভিন্ন ধরনের সাপ বা পোকা, যেটা মরু সাপ বলি, মরু পোকা বলি বা র্যাটেল বলি, এরা কী করে যখন প্রচণ্ড গরম পড়ে তখন কোনো গাছের নিচে বা বালির ভিতরে ঢুকে যায়। আবার যখন রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা হয়, বালির ভিতরে তো যখন রাত্রেবেলা ঠান্ডা হয় তখন বালির ভিতরে চলে যায়, যখন প্রচণ্ড গরম হয় তখন গাছের নিচে তারা শুয়ে থাকে। তাহলে এখান থেকে বলতেই পারি যে বিভিন্ন সজীব বস্তু তারা কি হয় পরিবেশের সাথে মানিয়ে চলে, কিন্তু আত্মসচেতন একমাত্র কারা? মানুষ। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে যে সচেতনতা সজীব বস্তুর একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়। হ্যাঁ, অবশ্যই বলতে পারি, কারণ সজীব বস্তু সবাই কিন্তু আত্মসচেতন, কিন্তু মেইনলি আত্মসচেতন বলতে মানুষ, কিন্তু সচেতনতা হচ্ছে প্রত্যেকটা প্রাণী তাদের সচেতনতা রয়েছে, যেহেতু তারা পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে, কিন্তু আত্মসচেতন শুধুমাত্র মানুষ। দেখো এখানে একটা লাইন বলেছে, মানুষ হলো একমাত্র জীব যে কিনা নিজের সম্পর্কে সচেতন, অর্থাৎ মানুষের আত্মসচেতনতা রয়েছে। তাহলে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে এইভাবে যে এমন কোন জীব যে কিনা নিজের সম্পর্কে সচেতন, অর্থাৎ মানুষের এখানে অর্থাৎ দিয়ে তো আসবে না, বলবে কি নিজের সম্পর্কে সচেতন, তাহলে তখন তোমরা বলবে মানুষ। আবার এই কোয়েশ্চেনটা আবার এভাবে ঘুরিয়ে দিতে পারে, এমন একটি জীবের নাম লেখো যে আত্মসচেতন, তখন তোমরা বলবে মানুষ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সচেতনতা সজীব বস্তুর একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়, কিন্তু জড়বস্তু কিন্তু আত্মসচেতনতা দেখায় না। অর্থাৎ যখন দেখবে প্রচণ্ড গরম পড়ে তখন কি জড়বস্তুগুলো তাদের গায়ে পাতলা কাপড় পরে, বা তুমি দেখবে তোমার আশেপাশে যে পাথরগুলো আছে বা তোমার টেবিল কি পুরো ঠান্ডাতে তখন কাপড় পরে, মোটা কাপড় পরে না। তাহলে এখান থেকে বোঝা গেল যে জড়বস্তুর কোনো সচেতনতা নেই। তাহলে এখান থেকে আরেকটা পার্থক্য হয়ে গেল। এখন আমাদের মাথায় কোয়েশ্চেন আসতেই পারে যে মানুষ তো আত্মসচেতন, তাহলে যেই সব মানুষ কোমায় চলে যায়, যারা কোমায় যায় তাদের ক্ষেত্রে তারা সজীব না নির্জীব? এখানে যে কোমায় যাওয়া পেশেন্টগুলো আছে তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে যে রোগীর হৃৎপিণ্ড আর ফুসফুস আছে এটা কৃত্রিম উপায়ে চালানো হয় এবং তাদের মস্তিষ্কের কী হয়, মৃত্যু ঘটে। তো এখান থেকে আমরা বলতে পারি যে কোমা পেশেন্টরা যে আছে, কোমায় থাকা যে রোগীগুলো আছে তাদের ক্ষেত্রে তাদের যে কোষ আছে সেটা হয় রেসপন্ডিং, অর্থাৎ এরা সাড়া দেয়, কিন্তু তাদের যে অর্গানিজমগুলো আছে অর্থাৎ হৃৎপিণ্ড ফুসফুস এগুলো কী হয়, এগুলো কিন্তু রেসপন্স করে না, এগুলো কৃত্রিম উপায়ে চালিয়ে রাখা হয়। তাহলে এখান থেকে বলাই যায় যে তাদের যে অর্গানিজমগুলো আছে এগুলো হচ্ছে জড়, কিন্তু তাদের যে সেলগুলো আছে এগুলো কিন্তু তোমার হচ্ছে জীবিত বা সচেতন। দেখো এখানে সেরকম কিছু নেই, এখান থেকে হালকা করে পড়ে নেবে, তবু ভালো করে দেখে নেবে, কিন্তু কোয়েশ্চেন এখান থেকেও আসতেই পারে। এর পরের পেজে চলে আসো। দেখো এখানে একটা নতুন টপিক বলেছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীবজগতের বৈচিত্র্য। তুমি তোমার চারপাশে একটু লক্ষ্য করে দেখবে, তাহলে দেখতে পাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ, তারপর নানান ধরনের প্রাণী। তুমি যদি কোনো গাছ লাগিয়ে থাকো তাহলে সেই গাছগুলি দেখতে পাবে, নানান ধরনের কীটপতঙ্গ দেখতে পাবে, তারপর আকাশে দেখবে পাখি উড়ছে। আবার তোমার যদি বাড়িতে কোনো পোষা প্রাণী থাকে, কুকুর হোক, বিড়াল হোক, গরু হোক, তাহলে তুমি তাদের দেখবে। আবার যদি একটু দূরে যাও বা তুমি ধরো কোথাও ঘুরতে গেছো, কোনো বনে হোক, কোনো জঙ্গলে হোক তুমি ঘুরতে গেছো, তাহলে ওখানে কি দেখবে, তোমার যে বাড়ির আশেপাশে গাছগুলো দেখতে সেখানে কি দেখেছিলে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আরও নানান ধরনের গাছ। যখন তুমি কোনো অরণ্যে যাবে তখন তুমি নানান ধরনের গাছ দেখতে পাবে, অনেক বড় বড় গাছ, তাদের কোনো নাম সেখানে আমরা জানিও না। আবার নানান ধরনের প্রাণী দেখতে পাবে, যেমন বাঘ, সিংহ, হরিণ, আরও নানান ধরনের প্রাণী দেখতে পাবে। তাহলে এই যে এত প্রাণী, তারপর গাছ এগুলো আছে, যে এই যে প্রাণীর প্রজাতি, এটা পৃথিবীতে বর্তমানে 13 থেকে 14 মিলিয়ন আছে, কিন্তু এর যে 13 থেকে 14 মিলিয়ন এর মধ্যে শুধু 13% আমরা কি ডিসকভার করতে পেরেছি, অর্থাৎ আবিষ্কার করতে পেরেছি। এর মধ্যে 1.7 থেকে 1.8 মিলিয়ন, এই 38%-এর মধ্যে পড়ে, অর্থাৎ 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির সন্ধান আমরা পেয়েছি। তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এইভাবে কোয়েশ্চেন আসতেই পারে যে পৃথিবীতে আমরা কত মিলিয়ন প্রজাতির সন্ধান পেয়েছি, তখন তোমরা বলবে 1.7 থেকে 1.8 মিলিয়ন। তো এইটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে দেখে রাখবে।
এখন আমরা জানতে পারলাম যে 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির আমরা সন্ধান পেয়েছি। তাহলে এই যে প্রাণীগুলো আছে স্থানভেদে এদের আলাদা আলাদা নাম হবে। ধরো এই যে পেনটা আছে, এই পেনটাকে আমরা বাংলায় কি বলি? কলম। হিন্দি থেকে এটাকে কি বলা হয়? কলম। আবার এটাকে ইংলিশে কি বলা হয়? পেন। এবার তুমি ধরো ইংল্যান্ডে গেছো, সেখানে গিয়ে বললে যে আমাকে একটা কলম দাও, সেখানে কি বুঝবে এটার নাম কি, কলম কাকে বলে? তখন তোমাকে এটা বলতে হবে যে পেন। তো এই যে এই কলমটা আছে, এই কলমটা এই জায়গায় ধরো কোনো একটা প্রাণী, এই প্রাণীটাকে যে প্রত্যেকটা জায়গায় অর্থাৎ পুরো বিশ্বে এই প্রাণীটাকে যেন একটাই নামে সবাই চেনে, সেই জন্য বিজ্ঞানীরা কি করেন? একটা নামকরণ পদ্ধতি করেন, অর্থাৎ একটা পদ্ধতি তৈরি করেন, এটাকে বলে নামকরণ। অর্থাৎ প্রত্যেকটা জীবের একটা করে নাম দেওয়া, যেটা পুরো বিশ্বে এটা প্রযোজ্য। কারণ দেখো প্রত্যেকটা প্রাণীর তো স্থানভেদে আলাদা আলাদা নাম হয়। তো তুমি যদি স্থান পরিবর্তন করো তখন তুমি তো বলতেই পারবে না যে এটা কোন প্রাণী। সেই কারণে বিজ্ঞানীরা কি করেন? একটা নাম, যেটা নির্দিষ্ট নাম করেন, যেটা ল্যাটিন শব্দে হয়। এটা কি হয়? পুরো বিশ্বে এই নামটা প্রচলিত। এই পদ্ধতিটাকে বলা হয় নামকরণ। এবং যে প্রত্যেকটা প্রাণীকে তার বৈশিষ্ট্য অনুসারে যে আমরা সঠিকভাবে চিনতে পারবো, এটাকে বলে শনাক্তকরণ। তো এই কারণে উদ্ভিদের যেন প্রত্যেকটা উদ্ভিদ তাদের বৈশিষ্ট্য অনুসারে আলাদা আলাদা হয় যেহেতু, তাই এদের যেন চেনা যায়, বা প্রত্যেকটা উদ্ভিদের যে নাম দেওয়া হয়, এই নাম দেওয়ার পদ্ধতিটা উদ্ভিদবিদরা যে পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন বা পদ্ধতিটা তৈরি করেছিলেন, সেই পদ্ধতিটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, এটাকে আইসিবিএন। এই কোয়েশ্চেনটা তোমাদের আসতেই পারে যে আইসিবিএন এর পুরো নাম কি। তো এটা ভালো করে দেখে রাখবে, এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আইসিবিএন এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। এবার তোমাদের এভাবে কোয়েশ্চেনটা আসতে পারে যে আইসিবিএন কাদের ক্ষেত্রে বা কোন উদ্ভিদ না প্রাণীর ক্ষেত্রে এটি প্রযোজ্য ছিল, তখন তোমরা বলবে উদ্ভিদ। আর প্রাণীবিদরা প্রাণীদের জন্য যে নামকরণটি বা কোডটি করেছিলেন সেটি হলো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, ICZN। এটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখে রাখবে। দেখো বলেছে যে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, তো দেখে রাখবে, এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হতেই পারে। এখন উদ্ভিদ আর প্রাণীদের জন্য তো বিজ্ঞানীরা একটা নামকরণ করার জন্য ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার এবং ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এই দুটো তো গঠন করলেনই। তো এর সাথে সাথে তারা এও বললেন যে প্রত্যেকটি যে বিজ্ঞানসম্মত নাম হবে তাদের দুটি পদ হবে। প্রথম পদটি কী হবে? গণগত নাম, এবং দ্বিতীয়টি হবে প্রজাতিগত নাম। আর এই যে এই দুটি পদ দিয়ে যেহেতু এই বিজ্ঞানসম্মত নামগুলো গঠিত হবে, তো এই প্রক্রিয়াটিকে বলবে দ্বিপদ নামকরণ। তাহলে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যে দ্বিপদ নামকরণ কী, বা দ্বিপদ নামকরণ কাকে বলে, বা এভাবে আসতে পারে যে কয়টি পদের সাহায্যে দ্বিপদ নামকরণ করা হয়, তখন তোমরা বলবে দুটি পদের সাহায্যে। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে রাখবে। আর এই যে এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আছে, এই পদ্ধতির প্রণেতা ছিলেন ক্যারোলাস লিনিয়াস। কে ছিলেন? ক্যারোলাস লিনিয়াস। তোমাদের এইভাবেও কোয়েশ্চেন আসতে পারে যে দ্বিপদ নামকরণের প্রণেতা কে ছিলেন, তখন তোমরা বলবে ক্যারোলাস লিনিয়াস। বা ক্যারোলাস লিনিয়াস কোন পদ্ধতির প্রণেতা ছিলেন, তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ। তাহলে এই পদ্ধতিতে কী হয়? সারা বিশ্বের বিজ্ঞানীরা চর্চা করে চলছেন, অর্থাৎ দ্বিপদ নামকরণ প্রক্রিয়াটি সারা বিশ্বের বিজ্ঞানীরা পরিচর্যা করে চলছেন। এবার এই যে দুটি পদ ব্যবহার করে যে বিজ্ঞানসম্মত নামগুলো তৈরি করা হলো, এটা তুমি বুঝতে আমরা সাধারণত কী জানি? আমটা কি আমাদের সবার জানা। তো এই আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দিয়ে বুঝতে গেলে আমরা বুঝবো প্রথমে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। দেখো এখানে বলছে তার সাইন্টিফিক নেমটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এটা ম্যাঙ্গিফেরাটা হচ্ছে প্রথমত তাদের গণগত নাম, এবং ইন্ডিকাটা হচ্ছে তাদের প্রজাতিগত নাম। তো এই যে এই ICZN আর ICBN যে আছে, এদের একটা নাম দেওয়ার যে পদ্ধতির কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলির মধ্যে কি কি আমি তোমাদের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা থেকেই বুঝাচ্ছি। দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে এটা প্রথমত হলো গণগত নাম, আর তারপর প্রজাতিগত নাম। এটা মোস্ট তোমাদের মানতেই হবে। তারপর এটা কি হবে? এটা হবে ল্যাটিন শব্দে। এটা কি হবে? ল্যাটিন শব্দে। এবং কি হরফে লিখতে হবে? পাকা হরফে। যখন তুমি টাইপিং করবে তখনও কিন্তু ল্যাটিন শব্দে লিখতে হবে এবং পাকা হরফে লিখতে হবে। আর এই যে এই নামগুলি যে আছে, এই নামগুলি অর্থাৎ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যে আছে, এটাকে আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। অর্থাৎ কীভাবে? দেখো এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যে আছে, এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে এইভাবে তুমি ম্যাঙ্গিফেরা নিচে একটা আন্ডারলাইন করবে এবং ইন্ডিকার নিচে একটা আন্ডারলাইন করবে। তো এই দেখো এই যে এখানে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকাটা আছে, এটা তো সাইন্টিফিক নেম। এটাও এই যে সাইন্টিফিক নেমগুলো আছে যে আছে, এই সাইন্টিফিক নেমগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, নিটের জন্য ইম্পর্টেন্ট। তো ভালো করে দেখে রাখবে। তাহলে আমরা এখান থেকে নিয়মগুলি বুঝতেই পারলাম। এবার যে আছে দেখো
এখানে গণগত নামটা যে আছে ম্যাঙ্গিফেরা, ম্যাঙ্গিফেরার প্রথম অক্ষরটা কী হবে ক্যাপিটাল লেটার, এবং গণগত প্রজাতিগত নাম যেটা হবে ওটার ক্ষেত্রে হবে ছোট হাতে। তো এখানে একটু ভুল করেছে, দেখো এখানে বলেছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ইন্ডিকার এখানে বড় হাতে দিয়েছে, কিন্তু বড় হাতের হয় না। তুমি দেখে নাও এখানে নিয়মগুলি আছে, নিয়মগুলিও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখে রাখবে এবং পড়ে রাখবে। দেখো এখানে বলেই দিয়েছে যে গণগত নাম নির্দেশক প্রথম শব্দটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, আবার প্রজাতির নামটি ছোট হাতের অক্ষরে লিখতে হবে। অর্থাৎ দেখো নিচে বলেছে ম্যাঙ্গিফেরা অর্থাৎ গণগত নামটির ক্ষেত্রে প্রথম অক্ষরটি কি দিয়েছে ক্যাপিটাল লেটার, এবং ছোট যেটা প্রজাতিগত নাম সেটার ক্ষেত্রে ছোট হাতের। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতেই পারলাম যে দেখো বলেই দিয়েছে গণগত নাম নির্দেশক প্রথম শব্দটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, আবার প্রজাতির নামটি কী হবে ছোট অক্ষরে। এবার যে জীবটিকে প্রথম যে বিজ্ঞানী সেটার বর্ণনা করেছিলেন সেই বিজ্ঞানীর নামটি সংক্ষিপ্ত আকারে কী হবে প্রজাতির নামে শেষে, অর্থাৎ সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত নামটি শেষে বসবে। যেমন আমের যে প্রথম বর্ণনা করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, সেটা এখানে বলেছেন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন। তো লিন হচ্ছে মানে লিনিয়াস। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতেই পারে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন যে আছে লিনটা কি, তখন তোমরা বলবে লিন হচ্ছে লিনিয়াস। এবার তোমাদের এভাবেও কোয়েশ্চেন আসতে পারে যে আমের প্রথম কে আমের যে প্রজাতিটি আছে এটার প্রথম কে বর্ণনা করেছিলেন, তখন তোমরা কি বলবে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আবার তোমাদের কোয়েশ্চেন এভাবেও আসতে পারে যে আমের বিজ্ঞানসম্মত নাম লিখো, তখন তোমরা লিখবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, লিন লিখলে বেশি ভালো হয়। আর যদি না জানো তাহলে লিখবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, বা মনে না থাকলে তখন লিখে দেবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কোনো ব্যাপার না, কিন্তু লিন লিখলে সেটাকে একদম সঠিকভাবে নিখুঁতভাবে তুমি বলতে পারবে। আমরা একটু আগেই জানলাম যে পৃথিবীতে মোট প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। তো এই যে এই সবগুলো যে প্রজাতি আছে এই সজীব বস্তুগুলির কী হয় অধ্যয়নে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই এই বিষয়টিকে সম্ভব করার জন্য কিছু কৌশল উদ্ভাবন করার প্রয়োজন হয়, আর এই কৌশলটাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। আর এই শ্রেণীবিন্যাসটা যে আছে এটা এমন একটা পদ্ধতি যার সাহায্যে কোনো কিছুকে তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায়, অর্থাৎ সে যে ক্যাটাগরিতে পড়বে সেই ক্যাটাগরিতে রাখা যায়, এবং তা করা হয় সহজে পর্যবেক্ষণযোগ্য সেই বস্তুর কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। ধরো একটা আম গাছ আর কাঁঠাল গাছ, আম গাছের বৈশিষ্ট্য অনুসারেই তো তুমি ওটাকে বলবে আম গাছ, আর কাঁঠাল গাছের বৈশিষ্ট্য অনুসারেই তুমি বলবে কাঁঠাল গাছ। তো এইভাবেই নামকরণ এইভাবে করা হয়। এখানে দেখো এটা উদাহরণ হিসেবে যেমন বলেছে যে আমরা সহজে উদ্ভিদ অথবা প্রাণীদের বা কুকুর, বেড়াল অথবা কীটপতঙ্গের দলকে চিনতে পারি। যেমন তুমি একটা কুকুরের কথা চিন্তা করলে, তখন কি তুমি বিড়ালের কথা ভাবতে পারো না, তখন তুমি কুকুরের কথাই চিন্তা করবে বা কুকুরের বৈশিষ্ট্যগুলি জানতে পারবে, দেখবে চোখের সামনে, কিন্তু বিড়ালের বৈশিষ্ট্য দেখবে না। আবার ধরো একটা গম গাছ আর একটা ধান গাছের ক্ষেত্রে যদি তুমি গম গাছ নিয়ে চিন্তা করো তখন কি তোমার মাথায় ধান গাছের চিহ্ন আসবে বা ধান গাছের ছবি আসবে তোমার মাথায়, তখন তো তোমার গম গাছ নিয়ে চিন্তা করলে গম গাছ নিয়েই তোমার মাথায় আসবে। এভাবে এটাকে বোঝা যায়। আর এই যে প্রত্যেকটা কুকুরের দল বা বেড়ালের দল, গম গাছের যে পুরো জমিটাতে আছে এর যে দল, এই প্রত্যেকটা দলকে কি বলা হয় ট্যাক্সা, কি বলা হয় ট্যাক্সা। আর এখানে যে বলা হয়েছে যে ট্যাক্সোনমি কথাটির প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হতেই পারে যে ট্যাক্সোনমি কথাটির জনক কে ছিলেন, তখন তোমরা বলবে ক্যারোলাস লিনিয়াস। এই ট্যাক্সোনমি শব্দটি একটি গ্রিক শব্দ। এই গ্রিক শব্দটি অর্থাৎ ট্যাক্সোনমি কথাটি এসেছে টক্সিস এবং নমাস থেকে। টক্সিস মানে কি, টক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, আর নমাস মানে রুলস। তাহলে এখান থেকে ট্যাক্সোনমি শব্দটি এসেছে। আর এই ট্যাক্সোনমিটির মূল প্রতিপাদ্য বিষয়গুলি কি কি বলো তো? মূল প্রতিপাদ্য বিষয়গুলি হচ্ছে জীবের বৈশিষ্ট্য, বিবরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ এবং নামকরণ। তো এগুলো তুমি জেনে রাখবে, খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তবু দরকার আছে পরীক্ষার জন্য। এবার আমরা জানি যে জীববিদ্যার যে এই বিষয়টি আছে, মানে বহুদিন আগের থেকে যে মানুষ যে কেবলমাত্র বিভিন্ন ধরনের সজীব বস্তু এবং এদের বৈচিত্র্য সম্পর্কে জানতেই আগ্রহী ছিল এমন নয়, এইসব জীবীদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের বিষয়েও জানতে তারা আগ্রহী ছিল। আর জীববিদ্যার এই বিষয়ে অধ্যয়নের শাখাটিকে কী বলা হয় সিস্টেমেটিক্স। এই সিস্টেমেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জুলিয়ান হাক্সলে। কে প্রথম ব্যবহার করেছিলেন? জুলিয়ান হাক্সলে। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখে রাখবে, আসতেই পারে। তো
তোমাদের এমসিকিউ আসো এইভাবে কোশ্চেনটা হলো যে বলো সিস্টেমেটিক্স কথাটি কে প্রথম প্রবর্তন করেছিলেন বা কে প্রথম বলেছিলেন, তখন তোমরা বলবে জুলিয়ান হাক্সলে। বা এভাবে কোশ্চেনটা আসতে পারে যে জুলিয়ান হাক্সলে কোন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, তখন তোমরা বলবে সিস্টেমেটিক্স। এই সিস্টেমেটিক শব্দটি যে আছে, এই সিস্টেমেটিক শব্দটি সিস্টেমা থেকে উদ্ভূত হয়েছে, এটিও একটি ল্যাটিন শব্দ। এই যে সিস্টেমা কথাটির অর্থ হচ্ছে সজীব বস্তুর সুসংগত সজ্জাক্রম। এই যে সিস্টেমেটিক্সটা আছে এখান থেকে লিনিয়াস কি করেন, লিনিয়াস তার যে বই প্রকাশ হয়েছিল সেই প্রকাশিত পুস্তকের শিরোনাম ঠিক করেছিলেন কি সিস্টেমা ন্যাচুরি। তো এখানে দেখো এই যে বলে দিয়েছে লিনিয়াস তার প্রকাশিত পুস্তকের শিরোনাম ঠিক করেছিলেন সিস্টেমা ন্যাচুরি। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা এভাবে আসতেই পারে যে লিনিয়াস তার প্রকাশিত পুস্তকের শিরোনাম কি ঠিক করেছিলেন, বা সিস্টেমা ন্যাচুরি কার বই, বা সিস্টেমা ন্যাচুরি কে লিখেছিলেন, তখন এভাবে কোশ্চেনটা আসবে। তখন তুমি বলবে যে লিনিয়াস লিখেছিলেন বা লিনিয়াসের প্রকাশিত পুস্তকের নাম ছিল সিস্টেমা ন্যাচুরি, এভাবে কোশ্চেন আসতেই পারে। এবার দেখো বলেছে যে পরবর্তীকালে শনাক্তকরণ, নামকরণ এবং গোষ্ঠীভুক্তকরণ সিস্টেমেটিক্সের অন্তর্ভুক্ত হয়ে এর সুযোগ আরও বৃদ্ধি করেছিল। সজীব বস্তুর বিবর্তনগত সম্পর্কগুলি সিস্টেমেটিক্সের অন্তর্ভুক্ত ছিল। তো এখান থেকে দেখে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের বোর্ডে কোশ্চেন হতেই পারে, তো ভালো করে দেখবে এবং মন দিয়ে পড়বে। এরপরে বলেছে নতুন একটা টপিক ট্যাক্সোনমিক ক্যাটাগরি। এই ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা কি, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস বা গোষ্ঠীভুক্তকরণের কি হচ্ছে এক ধাপ বিশিষ্ট কোনো পদ্ধতি না। এটা কি যেমন সিঁড়ি আছে না, সিঁড়ি তো একটার পর একটা ধাপ বিশিষ্ট হয়, মানে পরপর ধাপ বিশিষ্ট হয়, সেরকম এই যে শ্রেণীবিন্যাস বা গোষ্ঠীভুক্তকরণ আছে বিভিন্ন পদ্ধতি বা ধাপে ধাপে সংগঠিত হয়, বা এই যে সংগঠিত ধাপটা যে আছে প্রত্যেকটা স্তরকে কি বলবো আমরা, ক্যাটাগরি, মানে প্রত্যেকটা স্তরকে ক্যাটাগরি হিসেবে আমরা বলবো। এটা কিন্তু এক ধাপ বিশিষ্ট পদ্ধতি নয়। এটা যেহেতু ক্যাটাগরি বা স্তরগুলি সামগ্রিক শ্রেণীবিন্যাসের কাঠামোর একটি অংশ, তাই একে কী বলবো, ট্যাক্সোনমিক ক্যাটাগরি। কী বলবো, ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তো তোমাদের এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি কাকে বলে, বা এখানে তোমাদের ডেফিনেশন বলে দিল, তখন বললো যে এই ডেফিনেশনটা কার, তখন তোমাদের বলতে হবে ট্যাক্সোনমিক ক্যাটাগরি। যেহেতু তোমাদের এমসিকিউ আকারে কোয়েশ্চেন আসবে, তো এভাবে আসতেই পারে যে ডেফিনেশন বলে দিল এটা কার বৈশিষ্ট্য বা এটা কিসের, বা বলে দিল ট্যাক্সোনমিক ক্যাটাগরি ড্যাশ, তখন তোমাদের এই যে ডেফিনেশনগুলো 4টা ডেফিনেশন দেওয়া থাকবে, 4টা ডেফিনেশনের মধ্যে যেটা সঠিক সেটা তোমাদের টিক মার্ক করতে হবে বা গোল করতে হবে, যেটা করতে হবে। এভাবে কিন্তু নিতেও কোয়েশ্চেন আসে। এরপর যে প্রত্যেকটা যে ক্যাটাগরি আছে এই শ্রেণীবিন্যাসের যেহেতু এক একটা ধাপ বা এই যে ধাপগুলো আছে এটাকে কি বলবো, এক একটি একক, এটা কি প্রকৃতপক্ষে এক একটি স্তরকে উপস্থাপন করে। মানে যেমন আমরা বললাম ক্যাটাগরি স্তর, তাহলে এই যে এই সাধারণভাবে এই রূপটাকে কি বলবো আমরা, ট্যাক্সন, আর ট্যাক্সনটাকে বহুবচনে বলা হয় ট্যাক্সা। তাহলে তোমাদের এখান থেকে কোশ্চেন হতেই পারে যে ট্যাক্সনকে বহুবচনে কি বলা হয়, ট্যাক্সা, বা ট্যাক্সন কি, যেভাবে এই যে বললাম আমি তোমাকে একটু আগে ট্যাক্সোনমিক ক্যাটাগরির ক্ষেত্রে বললাম যে ডেফিনেশন দিয়ে দেবে, তোমাকে বলবে এটা কার ডেফিনেশন, বা বলে দিল ট্যাক্সোনমিক ক্যাটাগরি এটা এর ডেফিনেশন কোনটা। এভাবে এই যে ট্যাক্সনটা যে আছে ট্যাক্সনেরও কোয়েশ্চেন হতে পারে। এবার দেখো যে কি, এবার ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো কি হয়, এটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো এবং হায়ারার্কিকে একটা উদাহরণের সাথে ব্যাখ্যা করা যায়। যেমন ধরো একটা কীটপতঙ্গকে আমরা কিভাবে চিনব, কীটপতঙ্গ যে গোষ্ঠীর প্রাণীরা আছে এদের কি হয়, 3 জোড়া সন্ধিল উপাঙ্গযুক্ত রয়েছে, মানে উপাঙ্গ রয়েছে, 3 জোড়া কি রয়েছে, সন্ধিল উপাঙ্গ রয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা কীটপতঙ্গ। এবার দেখো এখানে একটা, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা খুব ইম্পর্টেন্ট না, অল্প ইম্পর্টেন্ট, কিন্তু তবু দেখে রাখবে, কোশ্চেন আসতেই পারে। এবার দেখো এখানে বলেছে যে কোনো গোষ্ঠী একটি ক্যাটাগরিকে উপস্থাপন করে, এটা একটু ইম্পর্টেন্ট। মানে কি হয় যে কোনো একটা গোষ্ঠী আছে ওই গোষ্ঠীটা কাকে করবে, একটা ক্যাটাগরিকে। যেমন আমি তোমাকে বললাম যে এই যে কীটপতঙ্গ এটা একটা ক্যাটাগরি, বা ক্যাটাগরি বলতে তোমার রাজ্য পর্ব এগুলো হতে পারে। তো এগুলোকে কি করে, একটাকে ক্যাটাগরিকে উপস্থাপন করে, আর একটা ক্যাটাগরি কি করে আরেকটি স্তরকে নির্দেশ করে। আর এরও প্রত্যেকটি স্তর কি হয়, প্রত্যেকটি স্তর বা ট্যাক্সন কী হয়, প্রকৃতপক্ষে শ্রেণীবিন্যাসের এক একটি ধাপ হয়, মানে প্রত্যেকটা ধাপ হয়। ধরো যেমন সিঁড়ি দিয়ে উঠছো, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এরকম করে প্রত্যেকটা একটা করে ধাপ হয়। এরপর দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছে যে সব জ্ঞাত সজীব বস্তুদের ট্যাক্সোনমিক বিষয়ক অধ্যয়নের ফলে কিছু সাধারণ ক্যাটাগরি সৃষ্টি হয়েছে। তাহলে ক্যাটাগরিগুলি কী কী, ক্যাটাগরিগুলো হচ্ছে রাজ্য, পর্ব বা বিভাগ। এই যে পর্বটা যে আছে, পর্বটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে, আর বিভাগটা হচ্ছে উদ্ভিদের জন্য। তারপর হচ্ছে শ্রেণী, তারপর বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এই যে প্রজাতিটা যে আছে, উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্য যে আছে, এই উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্যের অন্তর্গত সব জীবেরই সর্বনিম্ন ক্যাটাগরি কোনটা, প্রজাতি, আর সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে রাজ্য। তাহলে সর্বনিম্ন ক্যাটাগরি গেল প্রজাতি, সর্বোচ্চ
সর্বোচ্চ গেল রাজ্য। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন হতেই পারে যে উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের অন্তর্গত সব জীবেরই সর্বনিম্ন ক্যাটাগরি কোনটি? তখন তোমরা বলবে যে সর্বনিম্ন ক্যাটাগরি হচ্ছে প্রজাতি, আর সর্বোচ্চ ক্যাটাগরি যদি কোশ্চেন আসে তাহলে বলবে রাজ্য। তাহলে এই কোশ্চেনগুলো আসতেই পারে, ভালো করে দেখে রাখবে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এবার দেখো প্রজাতি। প্রজাতি বলতে কি? প্রজাতি হচ্ছে যে ক্যাটাগরিগুলো আছে উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের যে ক্যাটাগরিগুলো, এটা হচ্ছে সর্বনিম্ন, মানে সর্বনিম্ন ক্যাটাগরি হচ্ছে প্রজাতি, আমরা একটু আগে জানলাম। তারপর দেখো বিন্যাসবিধি বিষয়ক অধ্যয়নের সাপেক্ষে মৌলিক সাদৃশ্যযুক্ত বেশ কিছু একক জীবের সমন্বয়ে গঠিত একটি দলকে প্রজাতি বলা হয়। তাহলে তোমাদের বলে দিল যে প্রজাতি লিখে দিল, ড্যাশ দিল, তখন তোমাদের ডেফিনেশনগুলো 4টা ডেফিনেশন দেওয়া থাকবে, যেটা সঠিক ডেফিনেশন সেটাকে ঠিক করতে হবে। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে, দেখে রাখবে। এবার দেখো বলেছে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলেনাম টিউবেরিসাম। সোলেনাম টিউবেরিসাম হচ্ছে আলুর বিজ্ঞানসম্মত নাম, আর প্যান্থেরা লিও হচ্ছে সিংহের বিজ্ঞানসম্মত নাম। তো এই বিজ্ঞানসম্মত নামগুলো ভালো করে দেখে রাখবে। এই 3টি প্রজাতিকে যদি আমরা উদাহরণ হিসেবে নিই, তাহলে দেখো যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে ইন্ডিকা, তারপর সোলেনাম টিউবেরিসাম, আর প্যান্থেরা সোলেনাম টিউবেরিসামের মধ্যে টিউবেরিসাম, আর প্যান্থেরা লিওর মধ্যে লিও, এগুলো কি এক একটা প্রজাতি। আমরা একটু আগেই তোমার নিয়মেই বলেছিলাম যে প্রথমটি হবে গণগত নাম আর দ্বিতীয়টি হবে প্রজাতিগত নাম। যেহেতু আমরা এখানে প্রজাতি নিয়ে পড়ছি, তাহলে প্রজাতিটাই বলবো। তাহলে এখানে আমের ক্ষেত্রে প্রজাতি হচ্ছে ইন্ডিকা, আলুর ক্ষেত্রে টিউবেরিসাম, আর সিংহের ক্ষেত্রে লিও। তো এই 3টি প্রজাতি, এই 3টি কি হলো? প্রজাতি। আর এই যে প্রথম যে আছে ম্যাঙ্গিফেরা, সোলেনাম আর প্যান্থেরা, এগুলো কি আমরা একটু আগেই জানলাম কি ছিল এগুলো? এগুলো ছিল এক একটা গণ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কোনটা গণ কোনটা প্রজাতি। তাহলে প্রত্যেকটা বিজ্ঞানসম্মত নামের যে শেষের ওয়ার্ডটা থাকে, প্রথমটা কি থাকে, মানে দ্বিতীয় ওয়ার্ডটা, ওটা থাকে প্রজাতিগত, আর যেটা প্রথমটা থাকে ওটা থাকে গণগত। এবার এখান থেকে আমরা বলতে পারি যে হোমো গণের অন্তর্গত মানুষ কি? মানুষ হচ্ছে হোমো গণের অন্তর্গত, এটা হচ্ছে স্পিসিস। স্পিসিস কি? প্রজাতিভুক্ত। জি, মানুষ কি হয়? হোমোগণযুক্ত হয় এবং স্পিসিস প্রজাতিভুক্ত হয়। তাই মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এগুলো ভালো করে দেখে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন হতেই পারে, বিজ্ঞানসম্মত কোশ্চেন কিন্তু হয়। এরপর দেখো গণ। গণ বলতে জেনাস। আমরা এখানেই প্রজাতিতেই জেনে নিয়েছিলাম যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ছিল গণ, তারপর হচ্ছে সোলেনাম টিউবেরিসামের ক্ষেত্রে ছিল সোলেনাম। তো আমরা বলতেই পারি যে একটা বিজ্ঞানসম্মত নামের প্রথমটি হচ্ছে গণগত নাম। যেমন এখানে বলেছে প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও হচ্ছে সিংহ। নেকড়ের ক্ষেত্রে বলছে প্যান্থেরা প্যারাডাস, তারপর বাঘের ক্ষেত্রে প্যান্থেরা টাইগ্রিস। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে এই যে যেমন এখানে প্যান্থেরা, এখানেও প্যান্থেরা, এই প্যান্থেরা, এইগুলো কি হয়? 3টেই কিন্তু একই গোষ্ঠীভুক্ত বা একই গণগত। তো আমরা বলতেই পারি যে অন্য গণভুক্ত প্রজাতির তুলনায় অধিক সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন পরস্পর সম্পর্কযুক্ত কিছু প্রজাতি নিয়ে একটি গণ গঠিত হয়। তাহলে এই যেমন এখানে দেখলাম আমরা প্যান্থেরা প্যারাডাস, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও, এখান থেকে তো বুঝেই গেলাম আমরা এটা, তাই না? আর এই প্যান্থেরাগুলো কি? একটা গণ। যেমন আলু এবং বেগুন কিন্তু দুটো আলাদা আলাদা প্রজাতি, কিন্তু এদের ক্ষেত্রে গণটা হচ্ছে সোলেনাম। এখান থেকে আমরা বুঝলাম। আবার দেখো এখানে বলেছে যে এই যে 3টি যে আমরা বাঘ, নেকড়ে, সিংহের যে বিজ্ঞানসম্মত নামগুলি দেখলাম, এদের মধ্যে সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতি এবং এই সবগুলি প্রজাতির গণ হচ্ছে প্যান্থেরা অন্তর্ভুক্ত। আমি তোমাদের একটু আগেই বলে দিলাম যে প্যান্থেরা গণটি যে আছে এটা বিড়াল এর ফেলিস এর থেকে, মানে বিড়ালের যে গণ হয় ওটা হচ্ছে ফেলিস, এর থেকে কিন্তু পৃথক হয়, মানে আলাদা হয়। তো এই যে বিজ্ঞানসম্মত নামগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, দেখে রাখবে। আর এই লাইনটা দেখে রাখবে যে প্যান্থেরা গণটি বিড়াল এর গণ ফেলিস থেকে পৃথক হয়, কারণ এভাবে কোশ্চেন তোমাদের আসতেই পারে বোর্ডে, তো দেখে রাখবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এরপরে দেখো গোত্র। গোত্রটা কি? গণের থেকেও একটু পরবর্তী উচ্চ ক্যাটাগরি হচ্ছে গোত্র। এই গোত্র কি হয়? কতগুলি পারস্পরিক সম্পর্ক যুক্ত গণ নিয়ে গঠিত হয়, যেখানে জীবদের মধ্যে গণ এবং প্রজাতির তুলনায় কম সাদৃশ্য রয়েছে। মানে গণ আর প্রজাতি যে থাকবে, যেমন আমরা এখানে বললাম প্রজাতি, গণ, এদের তুলনায় কি হবে? কম সাদৃশ্য থাকবে, এদের কম সাদৃশ্য থাকবে, ঠিক আছে? এবার বলেছে যে উদ্ভিদ প্রজাতির ক্ষেত্রে এদের অঙ্গজ এবং জননগত উভয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গোত্রের বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। মানে এদের যে অঙ্গজ আর জননগত যে বৈশিষ্ট্যগুলো আছে এদের ভিত্তিতে গোত্রের বৈশিষ্ট্য করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতেই পারি সোলেনাম, তারপর পিটুনিয়া, ধুতুরা, এই 3টি গণের গোত্র সোলিনেসিয়ার অন্তর্ভুক্ত হয়। যেমন আবার আমরা যে জানলাম একটু আগে যে প্যান্থেরা যে আছে, প্যান্থেরা লিও, প্যান্থেরা প্যারাডাস, প্যান্থেরা টাইগ্রিস, এদের ক্ষেত্রে প্যান্থেরা, সিংহ, নেকড়ে, বাঘের, এই 3টা তো জানলামই, এই 3টের কিন্তু গণ হচ্ছে প্যান্থেরা, কিন্তু বেড়ালের গণ ফিলিস, এই 2 কি হয়?
বেড়ালের গণ ফিলিস আর বাঘ সিংহ নেকড়ের গণ হচ্ছে প্যান্থেরা। এই দুইয়ের গোত্র কি? ফেলিডি এর অন্তর্গত। কিন্তু একটু আগে আমরা কি জানলাম? একটু আগে জানলাম প্যান্থেরা গণটি বেড়ালের গণ ফিলিস থেকে আলাদা হয়, কিন্তু এদের গোত্র কি হয়? এদের গোত্র একই হয়, গোত্রটা কি? ফেলিডি। তো এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে এদের গণ এক আলাদা কিন্তু গোত্র একই কেন, তখন তোমাদের এটা বলতে হবে। এরপর দেখো যেমন বলেছে কুকুর বেড়াল দুটি আলাদা গোত্র, যথাক্রমে গোত্র কর্নিডি এবং গোত্র ফেলিডি এর অন্তর্ভুক্ত। এখান থেকে কোশ্চেন হতে পারে যে এসে কুকুরের গোত্র কি আর বেড়ালের গোত্র কি, তখন তোমাদের এটা লিখতে হবে। বর্গ কি? বর্গ হচ্ছে গোত্রের থেকে উচ্চতর ক্যাটাগরি, মানে গোত্রের পরের ক্যাটাগরি হচ্ছে বর্গ। এখানে সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই, এখানে শুধু একটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বোর্ডের জন্য যে প্রত্যেকটা বর্গের নামের শেষে, মানে প্রত্যেকটা বর্গের যে উদ্ভিদ আছে এদের নামের শেষে কোন অর্ডারটা মেনটেন করে, তখন তোমরা বলবে অ্যালিস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে বলতে পারে অ্যালিস, তারপর আরও নানান ধরনের বলে দিতে পারে, 4টা অপশন দিয়ে দিল, এখানের মধ্যে কোনটা অপশন রাইট, তখন তোমরা বলবে অ্যালিস। এরপর দেখো শ্রেণীও সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু তবু দেখে রাখবে, কিন্তু এই যে বর্গটা যে আছে বর্গটাও দেখে রাখবে। এখানে দেখো বলেছে শ্রেণীটা কি? যে এটা হচ্ছে বর্গের থেকেও একটু উচ্চতর ক্যাটাগরি, আর এই ক্যাটাগরিটা কি হয়? একই ক্যাটাগরিটি পরস্পর, এই যে শ্রেণী ক্যাটাগরিটি যে আছে এটা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বর্গ নিয়ে গঠিত হয়। যেমন ধরো প্রাইমেট বর্গভুক্ত প্রাণী বানর গরিলা গিবন এরা সবাই ম্যামেলি শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে তোমাদের কিন্তু কোয়েশ্চেন এখান থেকে আসতেই পারে যে বানর গরিলা গিবন কোন বর্গভুক্ত, তখন তোমরা কি বলবে? প্রাইমেট। আর যদি বলে কোন শ্রেণীর অন্তর্গত, তখন বলবে ম্যামেলি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে, কিন্তু তোমাদের বোর্ডে আসতেই পারে কোশ্চেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার দেখো যে কর্নিভোরা শ্রেণীর কর্নিভোরা যে আছে, কর্নিভোরা বর্গ এর প্রাণী বাঘ বেড়াল কুকুর রয়েছে। আবার ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত আরও কিছু গোত্র কিন্তু বর্তমান, এগুলো দেখে রাখবে। রাজ্যটা কি? আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম, রাজ্য হচ্ছে সবচেয়ে উচ্চ ক্যাটাগরি, মানে এই যে 7টা যে ক্যাটাগরি আছে এই 7টা ক্যাটাগরির মধ্যে রাজ্য হচ্ছে সবচেয়ে উচ্চ ক্যাটাগরি। এখানে দেখো এই যে প্রজাতি থেকে রাজ্য যে আছে এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলির যে বিন্যাসটা আছে এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে। এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এভাবে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিটার যে শ্রেণীবিন্যাসটা ওটা বলো, তখন তোমাদের 4টা অপশন দিয়ে দেবে, উল্টাপাল্টা করে দিয়ে দেবে, তখন তোমাদের যেটা সঠিক অপশন সেটা তোমাদের রাইট করতে হবে। তো এটাও ভালো করে দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। বাকিগুলো কিন্তু ছাড়বে না, সবই দেখে রাখবে, কিন্তু যেগুলো আমি তোমাদের বললাম সেগুলো ভালো করে দেখে রাখবে। এটা হচ্ছে পর্বটা যে আছে, পর্বের টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন হেকেল। পর্বর যে কথাটা আছে প্রথম ব্যবহার করেছিলেন কে? হেকেল। এটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যে প্রজাতি আছে, প্রজাতি প্রথম ব্যবহার করেছিলেন জোহিনরে প্রথম প্রজাতি কথাটি ব্যবহার করেছিলেন। আর আর্নেস্ট মেয়ার কি করেছিলেন? বায়োলজিক্যাল যে স্পিসিস আছে এটার কনসেপ্টটা দিয়েছিলেন। একটা জিনিস বলে দিই, এই যে গণ আর গোত্র আছে এদের মাঝখানে যে সাব ফ্যামিলি বলে, এই সাব ফ্যামিলিটা হচ্ছে ট্রাইব। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে হবে গোত্র আর গণের মিডিলে এটা কি হবে? ট্রাইব। এটা ভালো করে দেখে রাখবে, কি হবে? ট্রাইব, TRIBE, এটা দেখে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে গোত্র আর গণের মিডিলবর্তী ট্যাক্সোনমিক ক্যাটাগরিটি কি বা সাব ফ্যামিলি কি, তখন তুমি কি লিখবে? ট্রাইব। এরপরে দেখো বলেছে যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এই যে মানুষের ট্যাক্সোনমিক ক্যাটাগরি আছে যেখানে বলেছে যেমন বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স, গোত্র গণ, তারপর বর্গ শ্রেণী পর্ব, এগুলো যে লিখেছে গণ যেমন হোমো, গোত্র হোমোনিডি, তারপর বর্গ প্রাইমেট, শ্রেণী ম্যামেলিয়া, বর্গ হচ্ছে পর্ব বা বিভাগ হচ্ছে করডাটা। এখান থেকে কীভাবে তুমি বলতে পারো যে এখানে দিদি এখানে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এখান থেকে এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, তখন তুমি বললে হোমোসেপিয়েন্স, বা বললো যে গোত্র কি, তখন বললা যে হোমোনিডি, বা শ্রেণী বললো তখন বললে ম্যামেলিয়া, বর্গ বললো প্রাইমেট, যদি বলে পর্ব তাহলে করডাটা। এইভাবে দেখো যেমন বলেছে গৃহমাছি, তো বলেছে ম্যাঙ্গো, তারপর গম। দেখো এখান থেকে নিটে একটা কোয়েশ্চেন এসেছিলো যে হাউস ফ্লাই, এই যে গৃহমাছি আছে গোত্র মাস্কিউটা দিয়ে দিয়েছিল কোন প্রাণীর, এটা হচ্ছে গোত্রের নাম, তো কোন এই যে গোত্রটা আছে মাস্কিউটা এটি কোন প্রাণীর নাম, তখন আমরা বলেছিলাম যে হাউস ফ্লাই। তো এখান থেকে কোয়েশ্চেন হতেই পারে, তো তোমরা দেখে রাখবে, এটা নিটের কিন্তু কোয়েশ্চেন ছিল। এবার বোর্ডে হবে না এমন কোনো মানান কথা নেই, তাহলে এখান থেকে হতেই পারে কোয়েশ্চেন। এটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারা বা ছক, এটা ভালো করে দেখে রাখবে। এর পরের টপিক, লাস্ট টপিক হচ্ছে ট্যাক্সোনমিক এইডস। ট্যাক্সোনমিক এইডসটা কি? এখানে
কৃষি, বনপালন, শিল্প এবং যে সাধারণ আমাদের জৈব সম্পদগুলি আছে এদের সঙ্গে কী হয়, এদের যে বৈচিত্র্য জানার জন্য এটা করা হয়। যেমন বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং অন্যান্য জীবকুলের বিন্যাসবিধি অধ্যয়নের খুব প্রয়োজন হয়। তাহলে এই অধ্যয়নের জন্য কী হয়, যে জীবের সঠিক শ্রেণীবিন্যাস শনাক্তকরণের প্রয়োজন হয়। তখন আমরা কি করি, তখন আমরা ওই জীবগুলিকে কোথাও সংরক্ষণ করি। যেমন হারবেরিয়ামের ক্ষেত্রে দেখো, হারবেরিয়ামটা কি, হারবেরিয়াম এটা হচ্ছে একটা সিটে, হারবেরিয়াম শিট আছে, হারবেরিয়াম শিটে সংরক্ষিত শুষ্ক এবং চাপা দেওয়া সংগৃহীত উদ্ভিদ নমুনাগুলি সংগ্রহশালায় হলো হারবেরিয়াম। মানে এখানে বিভিন্ন ধরনের শুষ্ক, তারপর যেমন ফসিলস পড়ি, মাটিতে চাপা পড়ে থাকা ফসিলসগুলি এখানে সংগ্রহ করে রাখা হয়। এছাড়াও কি হয়, যে হারবেরিয়াম শিটগুলিতে সর্বজননগ্রাহ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী সাজানো থাকে। তারপর বলেছে যে বিশদ তথ্যসহ সংরক্ষিত হারবেরিয়াম শিটের নমুনাগুলি ভবিষ্যতের জন্য একটি সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হয়। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। এখান থেকে কোশ্চেন হতে পারে যে হারবেরিয়াম কি, তো দেখে রাখবে। এই যে এই হারবেরিয়াম আছে, এই হারবেরিয়াম শিটে কি হয়, যে যেখান থেকে ওই উদ্ভিদটা বা প্রাণীটা সংগ্রহ করা হয়েছিল সেখানের স্থান, তারপর সেখানের যে তার কোন তারিখে সেটা উদ্ভাবন বা সেটা করা হয়েছিল, আবিষ্কার করেছিল, সেখানের তারিখ, তারপর তার ইংরেজি নাম কি, তার স্থানীয় নাম কি, তার বৈজ্ঞানিক নাম, গোত্র, এগুলো কি সংগ্রহকারীর নাম ইত্যাদি, মানে যে সংগ্রহ করেছিল সেটা বা উদ্ভিদটা বা প্রাণীটা, সেটাকে কি করা হয়, সব তথ্য সহ একটা লেবেল করে রাখা হয়। দেখো এখানে যেমন এখানে একটা ছবি বলে দিয়েছে, দেখো এখানে ছবিগুলোতে কী করে রেখেছে, লেবেল করে রেখেছে, যেমন এখানে দেখো ছবিগুলোতে দিয়ে রেখেছে। এবার বলেছে উদ্ভিদ উদ্যান। উদ্ভিদ উদ্যানটা কি, উদ্ভিদ উদ্যান হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এটা কি, এটা বিশেষ ধরনের একটা উদ্যান যেখানে কি হয়, বিভিন্ন উদ্ভিদ আছে, এই উদ্ভিদগুলোকে এই উদ্যানে সংগ্রহ করা হয়। আর এখানে যে ওই উদ্ভিদগুলো আছে, ওই উদ্ভিদগুলোর তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন, এই যে বললাম না, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ রাখা হয়। ওই উদ্ভিদগুলোকে কী কারণে রাখা হয়, ওই যে উদ্ভিদগুলো আছে, ওই উদ্ভিদগুলোর যে তথ্য আছে সেই তথ্যগুলো সংগ্রহ করার জন্য জীবন্ত গাছপালা সংগ্রহ করে রাখা হয়। আর এখানে কি হয়, যে এখানে এই উদ্যানে কী হয়, উদ্ভিদ প্রজাতিগুলোকে শনাক্তকরণের উদ্দেশ্যে লাগানো হয়, অন্য কোনো কারণে লাগানো হয় না। যেমন আমরা বিখ্যাত কিছু উদ্যানের নাম বলতে পারি, যেমন কিউটা হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত। যদি তোমাদের বলে যে একটা বিখ্যাত উদ্ভিদ উদ্যানের নাম বলো, তখন তোমরা বলবে কিউ, এটা কোথায় অবস্থিত, ইংল্যান্ডে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর বলেছে যে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, এটা কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার, ভারতে অবস্থিত। তাহলে তোমাদের বলতে পারে যে একটা ইন্ডিয়ান উদ্ভিদ উদ্যানের নাম বলো, তখন তোমরা কি বলবে, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এবার বলেছে দেখো ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। তাহলে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, লখনৌতে। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন হতেই পারে, তো এখান থেকে দেখে রাখবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো আসতেই পারে তোমাদের বোর্ডে। তারপর দেখা যাচ্ছে বলেছে মিউজিয়াম। মিউজিয়ামটি কি, মিউজিয়াম হচ্ছে একটা সংগ্রহশালা যেটা মেইনলি বিদ্যালয়, তারপর বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠান করা হয়। এখানে কি হয়, যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, এই প্রাণীগুলোকে কি হয়, তাদের ভিতর থেকে তাদের যে পদার্থগুলো আছে, মানে ভিতরে যে তোমার ডাইজেস্টিভ সিস্টেমগুলো আছে, সেগুলো বের করে নিয়ে তার মধ্যে একটা তরল ভরে সেটাকে কোনো একটা জারে রাখা হয়। যেমন পতঙ্গ আছে, পতঙ্গগুলোকে সংগ্রহ করার পর কী হয়, এদের মেরে পিন করে ইনসেক্ট বক্সে রাখা হয়। এটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে পতঙ্গদের সংগ্রহ করার পর এদের মেরে কোথায় রাখা হয়, তখন তোমরা কী বলবে, পিন করে ইনসেক্ট বক্সে রাখা হয়। এটা এমসিকিউ আকারে আসতেই পারে এইসব কোয়েশ্চেনগুলো, তো এখান থেকে দেখে রাখবে। দেখো এখানে আরও অনেক কিছু বলেছে। বলেছে প্রাণী উদ্যান। প্রাণী উদ্যানটা কি, এটা হচ্ছে জুলজিক্যাল পার্ক, অর্থাৎ এখানে কি হয়, প্রাণীদের সংগ্রহ করা হয়। এই পার্কে কি হয়, যে প্রাণীগুলোকে এই পার্কে সংরক্ষণ করা হয়, সেখানে তাদের নিজস্ব বাসস্থান, তারপর তাদের খাদ্যাভ্যাস, আচরণ, এদের সম্পর্কে জানার জন্য, এবং তাদের যে নিজের যেই, ধরো একটা হাতিকে কোনো একটা জঙ্গল থেকে আনা হয়েছে, সেই জঙ্গলের যে তার ছিল, পরিবেশটা ছিল, ঠিক সেরকমই পরিবেশে তাকে রাখা হয় এই মিউজিয়াম না, প্রাণী উদ্যানে রাখা হয়। এটাকে আবার আমরা কি বলতে পারি, এটাকে আমরা আবার চিড়িয়াখানাও বলি। তাহলে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যে চিড়িয়াখানা কাকে বলি, তখন আমরা বলবো যে প্রাণী উদ্যানকে। আবার বলতে পারি চিড়িয়াখানাতে কি সংরক্ষণ করে রাখা হয়, তখন তোমরা বলবে প্রাণী সংরক্ষণ করে রাখা হয়। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এখানে কিছু ছবিও দিয়েছে। তারপর দেখো বিন্যাস ভিত্তিতে ব্যবহৃত উপকরণ সমূহ, এটা সেরকম ইম্পর্টেন্ট না, তবু দেখে রাখবে। যেমন এখানে বলেছে কপলেট, তারপর লিড, এগুলো দেখে রাখবে। এখান থেকে কোশ্চেন হতে পারে, তবু নাও হতে পারে। তারপর দেখো এখানে কিছুটা বলে দিয়েছে, এখান থেকে দেখে রাখবে, সেরকম ইম্পর্টেন্ট না এগুলো। দেখো এবার বলেছে যে সংক্ষিপ্ত আকারে বা সারসংক্ষেপে কিছু লেখা আছে, দেখে নেবে।
এবার দেখো এখানে কিছু কোয়েশ্চেন বলেছে, দেখো। তাহলে চ্যাপ্টারটি এখানেই আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।